সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের আদেশ রোববার। হেনস্থার প্রতিবাদে আজও বিক্ষোভ, মিশ্র প্রতিক্রিয়া মন্ত্রীদের। 24 মে পর্যন্ত বিমানের সব সৌদিগামী ফ্লাইট স্থগিত। টিকিট হাতে বিমানবন্দরে বিপর্যয়ের মুখে প্রবাসীরা, হুমকিতে জনশক্তি রপ্তানি। আধুনিক বাংলাদেশের রূপকল্প তৈরি করে দিয়েছে সরকার, উন্নয়নের ধারা এগিয়ে নেবে পরবর্তী প্রজন্ম। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দেশীয় কর্ণাটিকা বঙ্গভ্যাক্স প্রাণীদেহে কার্যকর, বলছে যুক্তরাষ্ট্রের মেডিকেল জার্নাল। মানবদেহে ট্রায়ালের জন্য অনুমোদনের অপেক্ষায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। প্রচলিত স্টিল নাকি বিশ্বসেরা কোয়ান্টাম স্টিল, চয়েস আপনার হাতে। GPH ইস্পাত। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি শেষ হয়েছে, আদেশ দেয়া হবে আগামী রোববার। আজ দুপুরে সিএমএম আদালতে 1 ঘণ্টা ভার্চুয়ালি এর শুনানি চলে। 100 বছরের পুরনো অফিসিয়াল সিক্রেট আইনে করা মামলায় সাংবাদিক রোজিনা ইসলাম কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার দুপুর 1টায় তার জামিন আবেদনের শুনানি শুরু হয়, চলে দুপুর 1টা পর্যন্ত। এদিন রোজিনা ইসলামের আইনজীবী ছাড়াও তার পক্ষে 4টি মানবাধিকার সংগঠনের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে রোজিনার আইনজীবীরা বলেন, যে ধারায় বা যে আইনে মামলা হয়েছে এই মামলায় জামিন পাওয়ার অধিকার রাখেন রোজিনা ইসলাম। জামিন পাওয়াটা তার প্রতি কোনো দয়া নয়, জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুগ্রহ নয়, বরং জামিন পাওয়াটা হচ্ছে তার মৌলিক অধিকার। আমরা আরো বলেছি যে এই মামলায় যেহেতু তিনি ফিমেল নারী এবং যেহেতু তিনি অসুস্থ, সুতরাং সেকশন 497 সাবসেকশন 1 এর প্রোভাইস অনুযায়ী তিনি একজন প্রিভিলেজড পারসন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেছেন। তারা বলেছেন, সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে রাষ্ট্রীয় যে নথিপত্র তিনি চুরি করেছেন, যা দণ্ডনীয় অপরাধ, সে কারণে রোজিনা ইসলাম কোনোভাবেই জামিন পেতে পারেন না। স্বীকারোক্তির যে ভিডিও চিত্র আছে আমরা সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করব এবং সেই ভিডিও ফুটেজ উপস্থাপন করার আলোকেই উনি আগামী রোববারের জন্য এই মামলার পূর্ণাঙ্গ আদেশের জন্য দিন ধার্য করেছেন। আদালতের এই সময় নেয় হতাশা প্রকাশ করেছেন রোজিনা ইসলামের পরিবার। যদি একজন ভাইয়ের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে আমি আশা ছিলাম যে আমি আজকে জামিনটা পেয়ে যাব। হ্যাঁ, এটা আমার এক্সপেকটেশন ছিল। তো যেহেতু বিজ্ঞ আদালত মনে করেছেন, আমরা এখনও আশায় আছি ন্যায় বিচার পাবো। সিএমএম আদালত থেকে আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের মন্ত্রীরা। সকালে নিজ বাসভবনের তথ্যমন্ত্রী জানান, ন্যায় বিচার নিশ্চিতের চেষ্টা করবেন তারা। একই সঙ্গে আবেগ দিয়ে নয়, বাস্তবতার নিরিখে পুরো বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, রোজিনার ঘটনায় বহির্বিশ্বে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে। গেল 17 মে সচিবালয়ে রাষ্ট্রের গোপন নথি চুরির অভিযোগ তুলে 18 মে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয় দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে। এরপর থেকেই ঘটনাটি নিয়ে দেশে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার ঝড় উঠেছে। ঘটনার 2 দিন পর একে একে বিষয়টি নিয়ে মুখ খুলছেন মন্ত্রিসভার সদস্যরা। বৃহস্পতিবার সকালে মিন্টো রোডে নিজ বাসভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদের কাছে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি জমা দেয় সাংবাদিক সংগঠন DRU এর নেতারা। এ সময় তিনি জানান, বিষয়টি দুঃখজনক, তবে শুধু আবেগ নয়, বাস্তবতার নিরিখেও বিষয়টি দেখার আহ্বান তার। সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায় বিচার পান এবং কারা হেফাজতে যাতে তিনি যথাযথ সম্মান পান, সেই চেষ্টা অব্যাহত থাকবে। বিষয়টাকে ইমোশনালি না দেখে বিষয়টাকে বাস্তবতার নিরিখে বিচার করার জন্য আমি আপনি সবাই যে কোনো সময় ভুল করতে পারি, রোজিনা ইসলামও ভুল করতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। এখানে যেন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি হয়, আপনাদের দাবি দেওয়াগুলো অত্যন্ত সহানুভূতির সাথে দেখে যতটুকু করা সম্ভব সেটি করার সর্বোচ্চ প্রচেষ্টা আমার পক্ষ থেকে থাকবে। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আলাদা একটি অনুষ্ঠানে রোজিনার বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রীও। তিনি জানান, কতিপয় কর্মকর্তার জন্য পুরো দেশই আজ আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে। যে ঘটনা করছে খুব দুঃখজনক ঘটনা, সেইটা হেলথ মন্ত্রণালয় ম্যানেজ করা উচিত। আমরা বলতে পারি এটা আমার সরকারের জন্য দুঃখজনক ঘটনা এবং আপনি মেবি রাইট, গুটিকত লোকের কারণে এই বদনামটা হচ্ছে। আইন ও ফরেন মিনিস্ট্রি হিসাবে আমাদের এটা ফেস করতে হবে। অনেকে আমাদের এই নিয়ে প্রশ্ন করবে, আমরা এই ধরনের ঘটনা চাই না। যেহেতু এটা বিচারাধীন আছে,
The detail I cannot talk about it. It's also not my subject. But the only thing এটা দুঃখজনক ঘটনা। আর এই ধরনের পুনরাবৃত্তি যাতে কখনো না হয় সেটাই আমি আশা করব। এ সময় করোনার টিকা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, চুক্তির বাইরে 15 লাখ টিকা দেওয়ার বিষয়ে এখনও রাজি হয়নি ভারত। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সরকারের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন, সাংবাদিক রোজিনা ইস্যুতে সেদিন উপস্থিত আমলারা অদক্ষতার পরিচয় দিয়েছেন, যে কারণে এ ঘটনাটিতে সরকারও বিব্রত। তাদের মতে দ্রুত রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। আতিকুর রহমান তমালের রিপোর্ট। চুরির অপবাদ, 6 ঘন্টা আটকে রাখা, অশালীন আচরণ এবং মামলা দায়ের, সবশেষ নজিরবিহীন পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয় নারী সাংবাদিককে। 6 ঘন্টা ধরে আটকে রাখা হলেও সেখানে হাজির হননি মন্ত্রণালয়ের মন্ত্রী বা সচিব। সেদিনের ঘটনার পর থেকে একদিকে যেমন ক্ষুব্ধ গণমাধ্যম কর্মীরা, অন্যদিকে বিব্রত সরকারও। সরকারের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন, সেদিন উপস্থিত কর্মকর্তারা অদক্ষতার পরিচয় দিয়েছেন, যে কারণে গণমাধ্যম ও সরকার মুখোমুখি দাঁড়িয়েছে। ইউ গেট মাই পয়েন্ট, যে সবাই বিব্রত হয়েছে। এটা কেন হলো? এটা অন্যভাবে হ্যান্ডেল করতে হতো। সব তো বলতে পারেন না, এটা অন্যভাবে হ্যান্ডেল করতে হতো। দিস ইজ নট দ্য ওয়ে দ্যাট ইউ হ্যান্ডেল ওম্যান এ জার্নালিস্ট। কারণ কি হলো, আজকে ওয়াশিংটন পোস্টে লিখছে বাংলাদেশের উপরে। আমি মনে করি, 100 ভাগ মনে করি যে দেখুন, এই একটা ঘটনাটাকে তখনই সমাধান করা যেত যদি সেক্রেটারি সাহেব নিজে আসতেন ওখানে এবং তিনি ঘটনা নিজে তুলে নিতেন, আর কিছু লাগতো না। তার মতে মামলাটি প্রত্যাহার হওয়া উচিত। তাই না, আমি মনে করি যে আমি যতক্ষণ আইন বুঝি, আমি যে উদ্যোগ করা উচিত এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তিনি ক্ষতিপূরণ চাইতে পারেন। অন্যদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বিষয়টি দেখে মনে হয়েছে কেউ না কেউ এটাতে ফায়দা লুটতে চায়। সেদিন সেখানে উপস্থিত আমলাদের অদক্ষতার কারণে বিষয়টি ঘোলাটে হয়েছে বলেও মনে করেন তারা। ফিলিস্তিনিদের উপরে নির্মম অত্যাচার করা হয়, হত্যা করা হয়, শিশু নারী হত্যা করা হয়, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু কোনো বিবৃতি দেয় না। এবং এমনকি জাতিসংঘ 7 দিন লাগে তাদের বিবৃতি দিতে। হঠাৎ করে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এর অনাকাঙ্ক্ষিত ঘটনার উপরে এত দ্রুত তাদের কাছ থেকে বিবৃতি আসাটা আমার কাছে মনে হচ্ছে সবকিছু মিলে একটি ষড়যন্ত্রের অংশ। তারা দুজনেই মনে করেন এই ঘটনার সুষ্ঠু সমাধান হওয়া উচিত, তা না হলে অনেকেই ফায়দা নেওয়ার চেষ্টা করবে। আতিকুর রহমান তাওয়াল, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আজও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন গণমাধ্যম কর্মীরা। এ সময় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি তোলেন তারা। প্রতিবাদ বিক্ষোভে মাঠে গণমাধ্যম কর্মীরা। তথ্যকর্মীর বিরুদ্ধে তথ্য চুরির অপবাদের প্রতিবাদেই এই অবস্থান। কারারুদ্ধ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সকাল থেকেই বিক্ষোভ ও মানববন্ধন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিকদের বেশ কিছু সংগঠন। এ সময় তারা মামলা প্রত্যাহার ও রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের শাস্তির দাবি জানান। প্রতিটি প্রতিবেদন দুর্নীতির বিরুদ্ধে, আর এই দুর্নীতির বিরুদ্ধে লেখার কারণে তারা তার টুটি চেপে ধরেছেন, তাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন, যেটি জাতির জন্য লজ্জাজনক। ডিজিটাল সিকিউরিটি দিতে গিয়ে সাংবাদিকতাকে সংকুচিত করা হচ্ছে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, যেখানে তথ্য অধিকার আইন রয়েছে, সেখানে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এখনো বিদ্যমান রয়েছে। এটি কখনো সাংঘর্ষিক, এটা কোনো থাকতে পারে না। বিক্ষুব্ধ সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির অনুসন্ধান করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দাবি ওঠে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের। রোজিনার প্রত্যেকটি কাজ সাংবাদিক হিসেবে মানুষের কল্যাণে, দেশের কল্যাণের জন্য। ভালো সাংবাদিক শুধু বন্ধু বান্ধবী তৈরি করে না, শুভাকাঙ্ক্ষী তৈরি করে না, ভালো সাংবাদিক শত্রুও তৈরি করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনার সেই শত্রু তৈরি হয়েছে, যারা টাকা মিলিয়ন টাকা ঘুষ খান, পাচার করেন, সেই চক্র রোজিনার বিরুদ্ধে। যতই বলুক যে এটি আইনের আওতায় হয়েছে, তিনি অন্যায় করেছেন, যদি তাদের দৃষ্টিতে অন্যায় হয়ে থাকে তাহলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারতেন, সাংবাদিক নেতাদের ডাকতে পারতেন, প্রেস কাউন্সিলকে বলতে পারতেন, একটা সুরাহা করতে পারতেন, কিন্তু না করে 6 ঘন্টা কেন নির্যাতন করা হলো সেই বিচার আমরা এই সমাবেশ থেকে আমরা সম্মিলিতভাবে দাবি জানাচ্ছি। এদিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলায় তদন্তের স্বার্থে যা যা করা দরকার তার সবই করা হবে বলে জানালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মামলা তদন্তের স্বার্থে যা যা প্রয়োজনীয় যে বিষয়গুলো যে স্তরগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে আমরা সবগুলো করব। কোনো বিষয় আমরা বাদ রাখবো না। যেটা যদি সত্য ঘটনা সত্য হলে প্রুফ হবে, যদি সত্য ঘটনা না হয় তাহলে ডিসপ্রুভ হবে। এর তো এখানে চাপের কোনো বিষয় নেই। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। পালন করা হয় বিভিন্ন কর্মসূচি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে জরুরি কেনাকাটার প্রস্তুতিতে ঘাটতি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের। খোদ অর্থমন্ত্রী বললেন একথা। বিশেষজ্ঞরা বলছেন অভিজ্ঞতার অভাব, নিজেদের হাতেই সব ক্ষমতা রাখার প্রবণতা আর অন্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়হীনতার কারণে খেই হারিয়েছে স্বাস্থ্য বিভাগ। দরকার ঢেলে সাজানো। রাশেদ লিমনের রিপোর্ট। 500 টাকার গগলস 5000 টাকা, 2000 টাকার পিপিই 4000, আবার 5টি সফটওয়্যার কেনা হয়েছে 55 কোটি টাকায়, 4টি ওয়েবসাইট উন্নয়নে ব্যয় হয়েছে 10 কোটি। করোনাকালে স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটায় এমন অনিয়মের চিত্র ছিল নিয়মিত। আবার নিম্নমানের মাস্ক N95 বলে চালিয়ে দেয়া। চট্টগ্রাম মেডিকেল কলেজে 3 কোটি টাকার এমআরআই মেশিন কেনা হয় 9 কোটি টাকায়। এছাড়া হাসপাতালের যন্ত্রপাতি, রিএজেন্ট সহ শত শত অনিয়মের চিত্র গণমাধ্যমে উঠে এসেছে প্রতিদিন। এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের খরচের বিষয়ে মুখ খুললেন অর্থমন্ত্রীও। স্বাস্থ্য মন্ত্রণালয় যে তাদের দায়িত্ব ছিল সেভাবে এগুলোকে যথাযথ সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যদি বারবার একই রকম মিস্টেক করতেন, একই রকম ভুলভ্রান্তি করতেন, তাহলে আমরা এগুলো ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে এগুলো বিবেচনা আনতাম না। বিশেষজ্ঞরা বলছেন এই অতিমারি মোকাবেলায় অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করতে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই তো অপচয়, দুর্নীতি আর অনিয়ম ভর করেছে স্বাস্থ্য খাতে। স্বাস্থ্যর হাতে নিয়ন্ত্রণই যে কতটুকু আছে সেটাও স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক সময় কিন্তু জানে না। যদি আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় ভালো থাকতো, এখানে স্বচ্ছতা থাকতো, তাহলে কিন্তু এই বিভিন্ন পর্যায়ে যে নানা ধরনের দুর্নীতিগুলো হয়েছে সেগুলো থেকে স্বাস্থ্য বিভাগ এবং দেশ রক্ষা পেতে পারে। তারা বলছেন সময় এসেছে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর। ব্যবস্থাপনায় যে ত্রুটিগুলো আছে, বিচ্যুতিগুলো আছে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো আসলে উদ্ঘাটন করে সেখানে সংশোধন করা প্রয়োজন। মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায় থেকে এর দায় এড়ানোর সুযোগ নেই বলেও মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্মরণে প্রতি বছর মার্চে স্বাধীনতা পুরস্কার দেওয়ার রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা হয়ে এলেও করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে এবছর 1.5 মাস পিছিয়ে হলো এই আয়োজন। মহান বাঙালি কবি রবীন্দ্রনাথের স্বপ্নকে 1977 সাল থেকে চালু এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান এবার সীমিত পরিসরে হলো গণভবনে। বৃহস্পতিবার অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদান রাখা 9 বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের হাতে স্বাধীনতা পুরস্কার 2021 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন 75 পরবর্তী সময়ে স্বাধীনতার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, 75-এর পরে সে আদর্শ হারিয়ে গিয়েছিল, সেই আদর্শকে আবার আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। যখনই সরকার এসেছি আমরা চেষ্টা করেছি মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেওয়া। স্বাধীনতার 50 বছরের মধ্যে নিজের নেতৃত্বেরও 4 দশকের সংগ্রাম তুলে ধরে সরকার প্রধান বলেন অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে নতুন প্রজন্মকে। 40 বছরের সংগ্রামের মধ্য দিয়ে অন্তত এইটুকু করতে পেরেছি যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। যতদূর এগোতে পেরেছে 50 বছর পূর্তিতে আমি বলবো যে উন্নয়নশীল দেশ হিসেবে যে অর্জনটুকু আমরা করতে পেরেছি সেটুকু ধরে রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। বর্তমান সরকার আধুনিক বাংলাদেশ গড়ার রূপকল্প বা কাঠামো প্রণয়নের কাজও সম্পন্ন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বদ্বীপে যারা বেঁচে থাকবেন প্রজন্মের পর প্রজন্ম, তারা যেন একটা সুন্দর জীবন পায় তারও একটা পরিকল্পনা কিন্তু করে দিয়ে গেলাম। পর্যন্ত বিমানের সব সৌদিগামী ফ্লাইট স্থগিত করায় টিকিট হাতে বিমানবন্দরে সকাল থেকেই অপেক্ষা করছেন প্রবাসীরা। টিকিটের টাকা গচ্চা যাওয়ার পাশাপাশি চাকরি হারানোর শঙ্কা তাদের। এক্ষেত্রে কিছুই করার নেই জানিয়ে সৌদি এয়ারলাইন্স বলছে বিষয়টি দু দেশের সরকারের। ভারী ভারী লাগেজ ব্যাগ গুছিয়ে এই মানুষগুলো ফিরছিলেন কর্মস্থলে। করোনায় বিধি নিষেধে রাস্তাঘাটের ধকল সয়েই আসেন বিমানবন্দরে, কিন্তু সেখানে পৌঁছেই মাথায় হাত তাদের।
সৌদি সরকারের নতুন নিয়মে বিমান ভাড়ার বাইরেও 7 দিনের কোয়ারেন্টিনে গুনতে হবে 70,000 টাকা, থাকতে হবে সৌদি সরকার নির্ধারিত হলিডে হোটেলে। এসব শর্ত মেনে বিমানে না চড়লে বাতিল হবে টিকিট, ফেরত পাবেন না টাকা। এমন সব শর্তে দিশেহারা প্রবাসীরা। আমাদেরকে মেসেজ দিলে হয়তো আমরা 2 দিন আগে টিকিট করে 18 তারিখ চলে যেতাম, কিন্তু আমাদের মোবাইলে কোনো মেসেজ যায় না। পার্সোনালভাবে বুকিং দিছি, যে কাগজ দেখাইছি সেটা গ্যারান্টিযোগ্য নয়, সেক্ষেত্রে আমাদের 70,000 টাকা এই মুহূর্তে দেওয়া কোনো সম্ভব না। ওইখানে বলছে 60-65,000 মতো, এখানে করেছে 74,000 করবো, মানে এই যে এখন আস্তে আস্তে টাকার অ্যামাউন্ট বাইরে দিতেছে। আমার কপিল অলরেডি অন্য একটা হোটেল বুকিং করছে আমার নামে, টাকাও দিয়ে ফেলছে, তাহলে সেক্ষেত্রে কি হবে এখন? সরকারি নির্দেশনার বাইরে কিছুই করার নেই জানিয়ে উল্টো প্রবাসীদের উপরই দায় চাপালেন সৌদি এয়ারলাইন্স কর্মকর্তা। বুকিংটা করে তখন কিন্তু তারা সৌদি আরবের ফোন নাম্বারটা দেয়। এটা কিন্তু এয়ারলাইন্সের টোটালি গভর্নমেন্টের। রিক্টি ক্লাস এবং নেন্সি ক্লাসে যারা টিকিট, অনেক কম পয়সার টিকিট, এই টিকিটে যদি সে আজকে যেতে না পারে তার টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে। বাইরা বলছে হঠাৎ এমন সিদ্ধান্তে হুমকিতে পড়বে জনশক্তি রফতানি খাত। সৌদি আরব হোটেল খুব এক্সপেন্সিভ, 7 দিন থাকা খাওয়া সহ একজন সাধারণ কর্মীকে অনেক অর্থ ব্যয় করতে হবে। একমাত্র সৌদি আরবই টুকটুক করে কাজ চলছিল। আমার মনে হয় এরকম একটি সিদ্ধান্তের ফলে আশার শেষ আলোটি নিভে গেল বলে মনে হচ্ছে। হোটেল কোয়ারেন্টিন সহ বিভিন্ন শর্ত আরোপ করায় প্রাথমিকভাবে 24 মে পর্যন্ত সৌদি আরবে ফ্লাইট বন্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ এবং হোটেল সোনারগাঁওয়ে সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার নাজমুস সালিহি। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি কাজলের কাছে। কাজল, এশা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু সকাল থেকে আমরা জানাচ্ছিলাম, সেখানে হচ্ছে যে সৌদিগামী যারা যাত্রী রয়েছেন, যারা শ্রমিক যারা যাচ্ছেন কাজে ফিরতি কিংবা প্রথম, তাদের কিন্তু সকাল থেকে ভোগান্তি ছিল। সেটি হচ্ছে যে সৌদি সরকার কর্তৃক যেহেতু কোয়ারেন্টিন সহ করোনার কারণে কোয়ারেন্টিন সহ বিভিন্ন শর্ত জুড়ে দিয়েছে, সেই শর্তের কারণে কিন্তু সকাল থেকে দেখেছিলাম আমরা বিভিন্ন ভোগান্তি। সেক্ষেত্রে বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু তাদের 3 দিনের বন্ধ দিয়েছে শ্রমিকদের স্বার্থে, যে অনেকের কাছে হয়তো বা নগদ টাকা নেই, তারা প্রস্তুতি নেবে সেই শর্তগুলো পরিপালনের জন্য, এবং একইভাবে হোটেল বুকিং দিবে, সেইগুলোর জন্য 3 দিন তারা ফ্লাইট বন্ধ রেখেছে। 3 দিন পর রিশিডিউল আবার তারা দেবে। কিন্তু সৌদি এয়ারলাইন্সের ক্ষেত্রে যেটি আমরা সকাল থেকে দেখেছিলাম যে ভোগান্তি টালবাহানা বিভিন্নভাবে, যে নগদ টাকা এখানে দিয়ে অনেকে হোটেল বুকিং দিয়ে তারা যেতে পারবে, কিন্তু এখান থেকে আবার পাঠানো হয় সৌদি এয়ারলাইন্স সোনারগাঁও হোটেলে, সেখানে তার কার্যালয়ে পাঠানো হয়, সেখান থেকে কিন্তু আবার এখানে চলে আসে। এভাবে কিন্তু বেশ মানে পুনরায় এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠান এভাবে দৌড়ঝাঁপ কিন্তু সকাল থেকে আমরা দেখেছি এখানে যারা সৌদিগামী যাত্রী রয়েছে তাদের। সবশেষ যেটি আমরা দেখলাম যে 2:15 যে প্রথম ফ্লাইটটি 24 জন প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে জেদ্দা, সেই ফ্লাইটের পরে কিন্তু তারা 3টার দিকে এসে কিন্তু এখানে যারা ছিলেন যাত্রী তাদের কিন্তু জানিয়েছেন সেটি হচ্ছে যে রাত 12টা এবং 2টার পরে, অর্থাৎ 2টা কিন্তু ফ্লাইটে যাবে, সেখানে কিন্তু তাদের যাত্রীদের নিয়ে যাওয়া হবে, এবং যারা এখানে নগদ টাকা এখন দেওয়ার পরে তারা কিন্তু বলা চলে যে সেখানে হোটেল বুকিং দিচ্ছেন এবং তারা পুনরায় তাদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করছেন। এবং একই সঙ্গে 4 শতাধিক প্রায় বলা চলে যে সব এখানে যাত্রীরা ওয়েট করছিলেন, অপেক্ষা করছিলেন। তাদের মধ্যে মাত্র 24 জন গিয়েছেন, এবং বাকি যাত্রীরা আদৌ কখন আজকে যেতে পারবেন কিনা সেটি যেমন আশঙ্কা রয়েছে, এবং আগামীতে আজকে যাদের টিকিট ক্যান্সেল হয়েছে এবং তারা অনেকে প্রথমে বলেছিলেন যে টিকিট যাদের আজকে ক্যান্সেল তারা টাকা পাবেন না, তারা টাকা পুনরায় ব্যাক পাবেন না, কিন্তু আজকে অবশেষে সেটি হচ্ছে যে বলেছেন যে 3 থেকে 4 হাজার টাকা খরচ করে তাদের ইস্যু করে তাদের কিন্তু নতুন টিকিট তারা নিতে পারবেন। একইভাবে এখানকার যাত্রীরা যারা এখন অপেক্ষা করে যা আপনি দেখছেন তারা মূলত টিকিট বুকিং দেওয়ার পরে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন, এবং সৌদি থেকে যখন কনফার্মেশন আসছে তখন কিন্তু সেই কাগজপত্র নিয়ে কিন্তু তারা এয়ারপোর্টে কিন্তু প্রবেশ করতে পারছেন। তো আমার কাছ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল এখন পর্যন্ত। চলে যাচ্ছি সোনারগাঁও হোটেলে, সেখানে সৌদিয়া এয়ারলাইন্স কার্যালয়ে আছেন সহকর্মী নাজমুস সালেহি। কাজল, 4 থেকে 5 ঘন্টা বন্ধের পর সৌদি এয়ারলাইন্সের আসলে কার্যক্রম শুরু হয়েছে। তাদের হোটেল যে বুকিং করার যে বিষয়টি বলা হচ্ছে বারবার, সেই হোটেলের যে বুকিং সেটি আসলে সেই কার্যক্রম এখন শুরু হয়েছে। যারা গতকাল যেতে পারেননি এবং যারা আজকে সকালকার এবং দুপুরের ফ্লাইটে যারা সৌদি যেতে পারেননি এবং যারা আজকে রাতের ফ্লাইটে যারা যাবেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে তারা বলছেন যে
তাদের হোটেল বুকিংয়ের কার্যক্রম তারা শুরু করেছেন। সেই কার্যক্রম যত দ্রুত শেষ করা সম্ভব হবে তত দ্রুত আসলে শিডিউল অনুযায়ী তারা এই সমস্ত যাত্রীদেরকে সৌদিতে পাঠানোর ব্যবস্থা করবেন। বিশেষ করে আজকে রাতের যাদের ফ্লাইট রয়েছে রাত 12টায় এবং রাত 2টায় এই দুই যাত্রীদেরকে প্রাধান্য দিয়ে তারা হোটেল বুকিংয়ের কার্যক্রমটি শুরু করেছেন একটু আগেই। এবং যারা আজকে সকালবেলায় যাদের ফ্লাইট ছিল, যারা যেতে পারেননি, তাদেরকেও তারা লাইনে দাঁড় করিয়েছেন এবং বলা হচ্ছে তারা একটি ব্যবস্থা করবেন। সেটি হতে পারে বিশেষ ফ্লাইট, আবার হতে পারে অন্য সময় যে কোনো ফ্লাইট আবার পরিচালনা করে সেখান থেকে তাদেরকে নেওয়া যায় কিনা সেই ব্যবস্থা এখান থেকে করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি গতকালকে যারা যেতে পারেননি তাদেরকেও আসলে লাইনে দাঁড় করানো হয়েছে এবং তাদেরও হোটেল বুকিংয়ের কার্যক্রম এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটি হচ্ছে যে গতকালকে যারা যেতে পারেননি তাদেরকেও আসলে নিয়ে যাওয়া হবে। বিশেষ করে আজকে রাতে যাদের ফ্লাইট রয়েছে তাদেরকে গুরুত্ব দিয়ে এখন কার্যক্রম চলছে। পাশাপাশি সকালবেলার ফ্লাইটে এবং দুপুরের ফ্লাইটে আজকে যারা যেতে পারেননি তাদেরকেও এবং গতকালকে যারা যেতে পারেননি তাদেরকেও ব্যবস্থা করা হবে। সেটি হতে পারে বিশেষ ফ্লাইট অথবা আজকে অন্য কোনো উপায়ে। বিশেষ করে এবং আগামীকাল অথবা তারপরে যাদের ফ্লাইট রয়েছে তাদের যাতে আর বেশি বিড়ম্বনা না হয়, তারা যাতে অতটা আর ভোগান্তিতে না পড়েন, সেজন্য আগামীকাল শুক্রবারও তাদের কার্যক্রম পরিচালনা করার ঘোষণা দিয়েছে সৌদি এয়ারলাইন্স। সুতরাং বলা যেতে পারে এখন যারা ভিড় করছেন তারা সবাই আজকের যাত্রী, রাতের যাত্রী এবং আজকে সারাদিন ফ্লাইটে যেতে পারেননি সে সমস্ত যাত্রীর সংখ্যা হচ্ছে এখানে বেশি। এবং যারা গতকাল ফ্লাইট মিস করেছেন সেই সমস্ত যাত্রীরাও কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে তারা এখান থেকে শিডিউল অনুযায়ী যত দ্রুত সম্ভব সবার হোটেল বুকিং সৌদিতে করার চেষ্টা করবেন এবং তাদেরকে হচ্ছে এখান থেকে পাঠানোর চেষ্টা করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। এশা, 24 মে পর্যন্ত বিমানের সব সৌদিগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সোনারগাঁওয়ে সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে থেকে সহকর্মী নাজমুস সালিহি এবং এর আগে বিমানবন্দর থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। চট্টগ্রামে হেফাজতের তাণ্ডবে যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত 6 মাসের শিশুসহ 3 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতরাতে তাদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সিভিল সার্জন জানান উন্নত চিকিৎসার জন্য তাদের ভারতে নিয়ে যান স্বজনরা। সেখান থেকে গত 5 মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন তারা। এরপর জেলা প্রশাসন 6 মাসের শিশু, তার মা ও মামাকে বেনাপোলের নিশান হোটেলে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায়। কোয়ারেন্টাইনের 14তম দিনে মঙ্গলবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে 3 জনের দেহে করোনা শনাক্ত হয়। এই মুহূর্তে যশোর জেনারেল হাসপাতালের সামনে আছেন রিপোর্টার জুয়েল মৃধা। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, রাখি যে ভারত ফেরত যে 2টি শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে তাদেরকে কিন্তু কালকে সন্ধ্যার সময় যশোর জেনারেল হাসপাতালের ডেডিকেটেড যে করোনা ইউনিট সেখানে ভর্তি করা হয়েছে। তারা এখন সেখানে চিকিৎসাধীন আছেন। 6 মাসের যে বাচ্চাটি করোনা আক্রান্ত হয়েছে তার মাও কিন্তু করোনা আক্রান্ত, সেও হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া 11 বছরের যে শিশুটি ক্যান্সার পেশেন্ট যে করোনা আক্রান্ত, তার সাথে তার মা হাসপাতালে ভর্তি হয়েছে। অবশ্য তিনি কিন্তু করোনা আক্রান্ত না, তার নেগেটিভ আসছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে গত 26 এপ্রিল থেকে আজকে পর্যন্ত যশোরে ভারত থেকে ফেরত এসেছে 3157 জন। এর ভিতর থেকে 1425 জনকে যশোরের বিভিন্ন হোটেল এবং হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এর ভিতর 770 জন ইতিমধ্যে ছাড়পত্র নিয়ে চলে গেছে, 625 জন আছে। যারা ভারত ফেরত এসেছেন তাদের ভিতরে 13 জন সরাসরি করোনা পজিটিভ হিসাবে দেশে এসেছিলেন এবং এরপরে আরও 7 জন করোনা পজিটিভ হয়, যার ভিতরে 7 জনের ভিতর 3 জন হচ্ছে এই শিশু এবং 5 জন ভারতীয় ভেরিয়েন্ট, যাদেরকে 8 এবং 18 মে ভারতীয় ভেরিয়েন্ট হিসেবে শনাক্ত করা হয়। যেহেতু ভারতীয় ভেরিয়েন্ট আসছে এই জন্য যশোর স্বাস্থ্য বিভাগ খুব সতর্ক রয়েছে যাতে প্রত্যেকে পরীক্ষার আওতায় আসে এবং তারা যে নেগেটিভ সেটা নিশ্চিত হওয়া যায়। এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত 6 মাসের শিশুসহ 3 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন যশোর জেনারেল হাসপাতালের সামনে থেকে সহকর্মী জুয়েল। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অকেচো হয়ে গেছে হাজার হাজার গভীর ও অগভীর নলকূপ।
একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে সুপেয় ও ব্যবহারের পানি সংকট, দুই মিলে বিপর্যস্ত উত্তর ও দক্ষিণ চট্টগ্রামে লাখ লাখ মানুষের জীবন। পানির জন্য রীতিমতো হাহাকার। কর্ণফুলী উপজেলা ঘুরে এসে নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। পানির জন্য কায়িক শ্রম যখন ব্যর্থ, তখন ভিন্ন পন্থায় আরও কিছুক্ষণ চেষ্টা, কিন্তু কোনোভাবেই পানি ওঠানো যায় না নলকূপ থেকে। শুধু কর্ণফুলী নয়, চট্টগ্রামের 15টি উপজেলায় চলছে এমন সংকট। পানির জন্য আরো অনেক কষ্ট, আর সরকার হাতে আমরা সুবিধা চাই। দোয়া ফালা কোনো সমস্যা, গোসল ফালার সমস্যা, ব্যাকৃষিত সমস্যা নো, পানিতে ব্যাকৃষিত লাগায়। পানি না ওঠায় অধিকাংশ নলকূপ অকেজু, তাই খাবার কিংবা গৃহস্থালী কাজে ব্যবহারের পানির জন্য কলসি ও বালতি নিয়ে দীর্ঘ লাইন। অনেকে প্রচণ্ড গরম উপেক্ষা করে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে সংগ্রহ করছে পানি। সব টিউবওয়েলে আপনার পানি সংকট, আপনার যারা অনেকে মোটর লাগাইছে, মোটরের ভিতরেও পানি উঠতেছে না। আমরা অনেক কষ্ট করে পানি দূর থেকে আনি ব্যবহার করতে আসি। পানি সংকটের কথা স্বীকার করে সমাধানের আশ্বাস জনপ্রতিনিধিদের। একটা পাড়ায়, একটা মহল্লায় যদি একটা গভীর নলকূপ বসে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা পাড়ায় কিন্তু পানি পাওয়া যাবে। তো আমরা চেষ্টা করব ওই পদ্ধতিটা অবলম্বন করব। এদিকে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে মাটির উপরিভাগের পানি, পুকুর ও নদীর পানি ব্যবহার বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। আমরা কিন্তু এখন আর শ্যালো টিউবওয়েল করছি না, চট্টগ্রামে সবই ডিপ টিউবওয়েল করছি, যেহেতু এখন শ্যালো টিউবওয়েলে পানি পাওয়া যায় না, আবার আর্সেনিকের ঝুঁকি আছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায়, এলাকাগুলোর কমপক্ষে 50% নলকূপ নষ্ট হওয়ায় পানির সংকট তীব্র হয়েছে। একে তো তীব্র গরম, তার উপর নেই বেঁচে থাকার প্রধান উপকরণ পানি, দুই মিলে দুর্বিষহ জনজীবন। এই অবস্থায় পানি সংকটের কারণে যাতে করে কোনো ধরনের মানবিক বিপর্যয় নেমে না আসে, সেই জন্য প্রতিনিধিদের সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রামের কর্ণফুলী থেকে শফিকুল আলম, সময় সংবাদ। সাগরে 65 দিন মাছ শিকারের নিষেধাজ্ঞায় বালুচরে পড়ে আছে শত শত নৌকা। সরকারি নির্দেশনা মানতে আগে ভাগেই ফিরেছেন উপকূলের জেলেরা, তবে এ সময়টায় অনিশ্চিত জীবন নিয়ে শঙ্কিত তারা। এ অবস্থায় দ্রুত সরকারি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। মেরিন ড্রাইভ সড়কের পাশে বালুচরে পড়ে আছে শত শত রঙিন নৌকা। নানা রঙে সাজানো এই নৌযানগুলোকে বলা হয় ডিঙি নৌকা। গভীর সাগরে নয়, উপকূলের কাছাকাছি এই নৌকাগুলো মাছ শিকার করে, কিন্তু সাগরে 65 দিন মাছ শিকারের নিষেধাজ্ঞায় আগেভাগেই ফিরেছেন এসব নৌকার জেলেরা। 65 দিন নিষেধাজ্ঞার জন্য আমরা সব বোট উপরে উঠাই ফেলাইছি, জালগুলো নষ্ট হয়ে গেছে, আর পুরান হলেও থাকবে, না হলেও ঘরের মধ্যে নিয়ে যাব। উপকূলের কাছাকাছি দু একটি নৌকা ছিল, তাও উঠানো হচ্ছে বালুচরে, আর নৌকাগুলোতে জাল বস্তাবন্দি করতে ব্যস্ত জেলেরা। বাসা কি করে চালাবো, আর মদরসার খরচা আছে। তো আর সরকার তো অনুদান দরকার ছিল, কোনো অনুদান না হয় আর সরকারি ভাবে। আর মৎস্যজীবী জেলে সমিতির নেতার দাবি, নিবন্ধিত অনিবন্ধিত সব জেলেকে দ্রুত সরকারি সহায়তা দেওয়ার। যারা এই কার্ডধারী আছে আর বাদ বাকি অনেক 1000-এর উপরে লোক জেলে আছে, ওরা কিন্তু কিছু পাচ্ছে না। যাতে আপনার মাধ্যমে কিছু আমরা সহায়তা পাই, তাহলে আমরা উপকৃত হব। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জেলে পল্লীগুলোতে রয়েছে প্রায় 2000 ডিঙি নৌকা, আর এসব নৌকায় মাছ শিকার করেন অন্তত 12,000 জেলে। সাগরে দাবিয়ে বেড়ানো এসব মাছ ধরার নৌকা এখন সরকারি বিধিনিষেধের কারণে উপকূলে আশ্রয় নিয়েছে। একই সঙ্গে অনিশ্চিত জীবনের শঙ্কায় শঙ্কিত মাঝি মাল্লারা। মাছের জীবন রক্ষা করতে গিয়ে অনেকটাই বিপন্ন জেলেদের জীবন। তাই দ্রুত এসব জেলেদের সরকারি সহায়তার আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের আদেশ রোববার। হেনস্থার প্রতিবাদে আজও বিক্ষোভ, মিশ্র প্রতিক্রিয়া মন্ত্রীদের। 24 মে পর্যন্ত বিমানের সব সৌদিগামী ফ্লাইট স্থগিত। টিকিট হাতে বিমানবন্দরে বিপর্যয়ের মুখে প্রবাসীরা, হুমকিতে জনশক্তি রপ্তানি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।